রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মরদেহ উদ্ধার। সিলেট সুনামগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, সীমাহীন দুর্ভোগে লাখো মানুষ। সম্পদ অর্জনের প্রতিযোগিতায় জনপ্রতিনিধিরা, কোণঠাসা কৃষক, বঞ্চিত শিক্ষক, ৬০% ব্যবসায়ীদের দখলে, বলছে টিআইবি। সড়কে বিশৃঙ্খলা, ময়লার ভাগাড়, বর্জ্য অপসারণের অব্যবস্থাপনায় ক্লিন সিটির মূল সমস্যা। বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা। এবং কোরবানির পশুর চামড়া কেনা বেচায় চলছে নৈরাজ্য। গরুর চামড়া বিক্রি হচ্ছে পানির দামে। ভারতে চামড়া পাচারের শঙ্কায় ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও ১ জন স্থানীয় শিশু। কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে ৩ জন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে ৪ জন, ৮ নম্বর ইস্ট রোহিঙ্গা শিবিরে ১ জন এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে ১ জন মারা গেছেন। রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহতদের লাশ ভোরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এদিকে সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে সড়ক, পানি উঠেছে বাড়িঘরেও। পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন কয়েক লাখ মানুষ। এই অবস্থায় সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। ত্রাণের জন্য হাহাকার চলছে দুর্গত এলাকায়। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জে সব নদ নদীর পানি বাড়ছেই। ইতোমধ্যে ঢলের পানি ঢুকে পড়েছে শহর থেকে গ্রাম অঞ্চলে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সড়ক ডুবে যাওয়ায়, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকা। সুনামগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। সুনামগঞ্জের মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে বাসাবাড়ি ও রাস্তাঘাটে পানি ওঠার কারণে। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন পানিবন্দী এলাকার মানুষ। অনেকে আবার আছেন ত্রাণের অপেক্ষায়, কারণ যা পরিস্থিতি তাতে ত্রাণ ছাড়া গতি নেই কোনো। যারা অনেক গরিব মানুষ আছে, ত্রাণের জন্য অপেক্ষা করতেছে। অবিলম্বে সুনামগঞ্জ শহর রক্ষা বাঁধ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হোক। সরকারের তরফ থেকে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমরা সরকার, সমাজ এবং আমাদের দলের নেতৃবৃন্দ এবং এনজিও জিও সবাই মিলে বিত্তবান এবং যারা সামর্থ্যবান আছেন সবকিছু দিয়ে আমরা সাহায্য করছি। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসক আমার রেডিনেসের কথা বলছেন যে সব তৈরি আছে। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নদ নদী ও হাওড়ে পানি বেড়ে যাওয়ায় নতুন করে গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলো তলিয়ে গেছে। বাড়িঘরে কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমর সমান পানির মধ্যে বাস করছেন দুর্গতরা। অবস্থা দেখেন, আমরা এখন ফান্দিবন্দি অবস্থায় আছি ঘরের মধ্যে। আফরিন পপি, মোহনা সংবাদ। স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার পর যেন সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নামেন নির্বাচিতরা। গত ৫ বছরে পুনরায় নির্বাচিতদের আয় বেড়েছে ১০,০০০% বেশি। কোণঠাসা হতে হতে কৃষক, শিক্ষকরা ঠেকেছেন ৩ থেকে ১০% কোটায়, আর ব্যবসায়ীদের দখলে আছে ৬০%। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির গবেষণার প্রতিবেদনকে ভিত্তি করে এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। ৫টি ধাপে শেষ হয়েছে উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন। নির্বাচিত ১২০০ জনের মধ্যে ২৭৯ জন টানা দ্বিতীয়বার নির্বাচিত হলেন। এবারে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে কয়েকটি গবেষণা সংস্থা। টিআইবির প্রতিবেদনটি এর মধ্যে সবচেয়ে আলোচিত। পেশাগত দিক থেকে আমরা দেখেছি ব্যবসায়িক প্রাধান্য ব্যাপকভাবে, যেটা জাতীয় পর্যায়ে সেটারই প্রতিফলন, বরং জাতীয় পর্যায়ের তুলনায় একটু বেশি ব্যবসায়ীদের প্রাধান্য স্থানীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে। উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে ব্যবসায়ী ৬০.৫১%, যেখানে চেয়ারম্যান পদে ব্যবসায়ী ৭৮.৫৭, কৃষিজীবী ও শিক্ষক যথাক্রমে ৩.৬৩ এবং ৯.৫৬।
নির্বাচিতদের মধ্যে মিলিয়নিয়ারের হার 23.08%, আর চেয়ারম্যানদের মধ্যে 51%ই বছরে 10 লাখ টাকার বেশি আয় করেন। কোটিপতি 40 জনের মধ্যে 38 জনই চেয়ারম্যান। বাৎসরিক আয়ে শীর্ষে থাকা 10 জনের মধ্যে সর্বোচ্চ 20 কোটি টাকা আয় যেমন আছে, তেমন 3 কোটি টাকাও আছে। নির্বাচিত শীর্ষ 10 জনের কমপক্ষে 30 একর জমি বা স্থাবর সম্পদ আছে, যা সর্বোচ্চ 267 একরে গিয়ে ঠেকেছে। প্রথম 7 জনের স্থাবর সম্পত্তি ইতিমধ্যেই আইনি সীমা অতিক্রম করেছে। 2019 সালের পর পুনরায় নির্বাচিতদের ভেতর 126 জনের আয় বেড়েছে সর্বোচ্চ 10,866%, কমপক্ষে 1000% আয় বেড়েছে 10 জনের। সম্পদ অর্জনে পিছিয়ে নেই নির্বাচিতদের স্বামী, স্ত্রী আর পোষ্যরাও। তাদের সম্পদও বেড়েছে 10,000% থেকে সর্বনিম্ন 754% পর্যন্ত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ শেষে আবারও ঢাকামুখী কর্মজীবী মানুষ। ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি অফিস, ব্যাংক, আদালত পাড়া। তাই তো টানা 5 দিনের ছুটি শেষে রাজধানীতে ফেরার এই তারা। যানজটের ভোগান্তি ছাড়া অনেকটা স্বস্তিতেই ঢাকা পৌঁছাতে খুশি ফিরতি মানুষ। গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ড ঘুরে আরও জানাচ্ছেন জাহিদ সবুজ। কর্মস্থলে যোগ দিতে হবে, আর তাই খুব ভোরেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই কোলাহলপূর্ণ শহরের কর্মজীবীরা। ঈদের ছুটি শেষ হওয়ায় প্রথম কর্মদিবসে যোগ দিতে তাই ঢাকা ফিরেছেন অনেকেই। জীবিকার তাগিদে আসলে ঢাকায় ফেরা, অফিস খোলা আজকে থেকেই, অফিস করতে হবে, সেজন্য মিলে চলে আসে। ঈদের ছুটি শেষ, এখন আমি আমার নিজ ইউনিটে আর কি জয়েন করার জন্য আর কি ঢাকায় আসলাম। আজকে অফিসিয়াল ডিউটি করার জন্য ঢাকায় আসতে হচ্ছে। তবে ঈদের এই কয়েকদিনের ছুটিতে বেশ আনন্দেই কাটিয়েছেন নিজের পরিবার পরিজনের সঙ্গে রাজধানীমুখী এই মানুষগুলো। ঈদের আনন্দ সবাইকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন হয়েছে। গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে, এর জন্য গ্রামে গেছিলাম ঈদ করতে। পরিবার পরিজনদের সাথে খুব আনন্দ সহকারে ঈদ উদযাপন করলাম, বিভিন্ন জায়গায় বেড়াইলাম, খুব ভালো লাগলো। বেড়ানো শেষ, ঈদের বেড়ান কাটালে। স্বাভাবিক ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো ধরনের অভিযোগও পাওয়া যায়নি যাত্রীদের কাছ থেকে। যানজট কিংবা বাড়তি ভাড়া এখন পর্যন্ত নেয় নাই, মানে স্বাভাবিকই আছে আগের মতো। যানজট নাই, কোনো বাড়তি ভাড়া নয়। কর্মজীবীরা ফিরতে শুরু করলেও রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। স্মার্ট, গ্রিন কিংবা ক্লিন ঢাকা যে নামেই অভিহিত করা হোক না কেন, বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। সড়কে বিশৃঙ্খলা, বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনা, বায়ু দূষণ সহ সার্বিক অবস্থা স্মার্ট ঢাকা নির্মাণে বড় বাধা। ঢাকা উত্তর সিটির বেশিরভাগ সড়কে জমে থাকা ময়লার ভাগাড় তারই প্রমাণ দিচ্ছে। এসব কারণেই বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা সবসময় পড়ে আছে তলানিতে। নয়ন মুরাদের বিশেষ প্রতিবেদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর 1 নম্বরের টোলারবাগ এলাকার প্রধান সড়কের চিত্র এটি। রাস্তার অর্ধেক জুড়ে ময়লার ভাগাড় অতিষ্ঠ করে তুলেছে এলাকাবাসী ও পথচারীদের। স্মার্ট যদি আমরা বলি, স্মার্ট বললে রাস্তার উপরে এরকম ভাগাড় থাকা উচিত না। আর এটা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক উদ্যোগ না থাকার কারণে আসলে এটা হচ্ছে। উন্নত একটা এলাকা, এই এলাকার মধ্যে এইভাবে অপরিকল্পিত বা অপরিচ্ছন্ন পরিবেশ আসলে এটা কাম্য না। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের দাবি করা স্মার্ট ঢাকা নিয়েও প্রশ্ন তোলেন এলাকাবাসী। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ডেল্টা মেডিকেল কলেজ, এখানে ক্যান্সারের মতো একটি কঠিন রোগের চিকিৎসা হয়, তার ঠিক লাগোয়াই এই ময়লার আস্তাকুরগুলো থেকে যে দুর্গন্ধ, এবং একটি বড় রাস্তার অর্ধেকটা দখল করে আছে ময়লার গাড়ি, ভ্যান এবং সহ অন্যান্য অবস্থা দুর্গন্ধ। এইখানে এই কারণে রাস্তায় যেমন জ্যাম হচ্ছে, এবং খেয়াল করলে দেখবেন রাস্তার মাঝখানে ময়লা নেয়ার সময় প্রচুর পরিমাণে ময়লা বর্জ্য ফেলে যাচ্ছে। শুধু তাই নয়, এমন দৃশ্য দেখা গেছে স্কুল মাদ্রাসার সামনেও। বছরের পর বছর ধরে এলাকাবাসী এমন পরিস্থিতির শিকার হলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। নাক চেপে চলতে হয় পথচারীদের। স্বাস্থ্যকর স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ, এটা অবশ্যই সুন্দর না। ময়লার গন্ধে আমরা এখান থেকে হাঁটতে পারতেছি না, কোনো লোকজন, বাচ্চারা মানে অনেক কষ্ট করতেছে, আমরা কষ্ট করতেছি। আর এখানে মানে রং সাইডে ঢুকাইয়া ময়লা নিয়ে এখানে একটা যানজটের সৃষ্টি করতেছে। এসব বর্জ্য অপসারণের গাড়ি থেকে সড়কে যে পরিমাণ জীবাণু ও দুর্গন্ধযুক্ত পানি পড়ে, তাও নগরবাসীর জন্য চরম অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি করে।
আর বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকাকে ধুলামুক্ত করার জন্য নামে মাত্র যে পানি ছেটানো হয় তা যেন নগরবাসীর সঙ্গে এক ধরনের রসিকতা। সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগরীতে পরিবেশ দূষণের অন্যতম কারণ বাসের কালো ধোঁয়া। বাতাসে বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে দাপটের সঙ্গে এসব বাস চললেও মাথা ব্যথা নেই কোনো কর্তৃপক্ষের। 54টি ওয়ার্ডের সমন্বয়ে 196.22 বর্গ কিলোমিটার আয়তনের উত্তর সিটিকে আসলে কি স্মার্ট, গ্রিন কিংবা ক্লিন বলা যায়, এমন প্রশ্ন নগরবাসীর। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি নির্দেশ তোয়াক্কা না করে দিনাজপুরে কোরবানির পশুর চামড়া কেনা বেচায় নৈরাজ্য চলছে। গরুর চামড়া পানির দামে বিক্রি করলেও ছাগলে আগ্রহ নেই ক্রেতাদের। এদিকে উত্তরবঙ্গের বৃহত্তম চামড়ার আড়ত চক বৈদ্যনাথে সরকার নির্ধারিত মূল্যেই চলছে কেনা বেচা। দাম গত বছরের চেয়ে কম জানিয়ে চামড়া ভারতে পাচারের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। তানজিদ ভুইয়া জানাচ্ছেন বিস্তারিত। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চামড়ার বাজার দিনাজপুরের রামনগর। কুরবানির ঈদে জেলার সিংহভাগ চামড়া বেচাকেনা হয় এখানে। চামড়া খরিদে সরকার দাম বেঁধে দিলেও তাতে পাত্তা দিচ্ছেন না বাজারের ব্যবসায়ীরা। বাড়ি বাড়ি ঘুরে চামড়া কিনে বাজারে এসেই হোঁচট খাচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। আমাদের চামড়া নিয়ে আসলাম, চামড়া নিয়ে এসে 4টা চামড়া নিয়ে এসেছি, 700 টাকা দিচ্ছি। মাল কিনতাম আমরা 1600, 1700, 1500, সেই মাল আমাদের কিনতে হচ্ছে 200, 100, 150, 300। চামড়া দামে নাই, এখন কি করবো আমরা? লজে পড়বো কি লাভে হবে আমাদের বলা মুশকিল। গ্রামগঞ্জে মসজিদে টসজিদে মাল কিনতেছি আগে 500 থেকে 600 টাকা, আর এখানে পয়সা 4 থেকে 300 টাকা। অভিযোগের জবাবে আড়তদাররা বলছে বাজার যাচাই না করে চামড়া কেনায় লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। সরকার যে রেট বাধা দিচ্ছে সে রেটে চামড়া পাওয়া যাচ্ছে না। চামড়ার কাঁচা চামড়ার দাম বেশি। আপনার কাঁচা চামড়া মনে করেন যে 1 নম্বর হাড়িয়ার চামড়াটা 800 থেকে 1000 টাকা, 1100 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। দাম কম থাকায় সরবরাহ কম এমন দাবি করে ব্যবসায়ী সমিতির সভাপতি বলছে সীমান্তে নজরদারি না থাকলে ভারতে পাচার হয়ে যাবে চামড়া। পাকাই চামড়া কেনার মতো একটা দেশ চীন, আর কোন দেশে বিক্রি হয় না। সরকার কালে 3-4টা দেশের সঙ্গে চুক্তি করুক, আবার আগের যুগ ফিরে আসবে। এদিকে উত্তরবঙ্গের বৃহত্তম চক বৈদ্যনাথ আড়তে নির্ধারিত মূল্যে কেনা হচ্ছে পশুর চামড়া 700-600 এরকম, আর খাসির চামড়া 15 টাকা, 20 টাকা, 25 টাকা। আমাদের এলাকা অনুযায়ী এখানে দামটা আলহামদুলিল্লাহ ভালো। আমরা আশা করছি হয়তো আমরা ন্যায্য মূল্যটাই পাবো। যৌথ নির্ধারিত দামেই মোটামুটি বেচা কেনা হচ্ছে। 700 থেকে 1200 টাকা গরু বেচা কেনা হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীরা চামড়া খরিদ করে নিয়ে আসতেছে, সরকার নির্ধারিত দামেই চামড়া ক্রয় বিক্রয় হচ্ছে। কোম্পানিরা আসবে, তাদের কাছে আমরা ন্যায্য মূল্যে বিক্রি করবো আশা করছি। চামড়া পাচার বন্ধে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানালেন পুলিশ সুপার। তারা যেন এখানে এসে নিরাপদে তাদের সেই ব্যবসা বা তারা এখানে কেনাবেচা করতে পারেন, সেই পরিবেশটা বজায় রাখার জন্য আমরা কিন্তু আমাদের থানা পুলিশ, আমাদের ট্রাফিক পুলিশ, আমাদের ডিবি পুলিশ আমরা বিভিন্নভাবে কিন্তু এখানে মোতায়েন করেছি। ন্যায্য মূল্য নিশ্চিত না করা গেলে চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দর্শক, সেখান থেকে সুনামগঞ্জ ও বন্যার পরিস্থিতি জানাতে এবার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কুলেন্দ্র শেখর দাস। শেখর, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কি কি উদ্যোগ গ্রহণ করেছে? সারা দেশের সংবাদে আপনাকে বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছিলেন যে সুনামগঞ্জের শূন্যগ্রস্ত সুরমা নদীর পানি সীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও গত 3 থেকে 4 ঘন্টার ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের শিল্পকলা একাডেমি সামনে আসবে। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে দেখার চেষ্টা করছি যে আপনারা নিশ্চয়ই জানেন পানি উন্নয়ন বোর্ড বলে যে নির্বাহী প্রকৌশলী আমাকে বলেছেন যে সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীর পানি বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায়
মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক তারা কিন্তু জরুরি বৈঠক করে ইতিমধ্যে কিন্তু 10 থেকে 12,000 বন্যার্থকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে তাদেরকে শুকনো খাবার এবং ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এইদিকে পৌরসভার পক্ষ থেকে মেয়রের পক্ষ থেকে কিন্তু রান্না করা খিচুড়ি বন্যার্থদের মধ্যে কিন্তু বিতরণ করা হয়েছে। আমাকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জ জেলার 200 হেক্টর আউশ ধান যে আবাদ করা হয়েছিল তা কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে কিন্তু তা রক্ষা করা খুবই ফলে কিন্তু 1.5 কোটি টাকার মতো এই আউশ ধানের ক্ষতি হবে এবং জেলা মৎস্য অফিসার আমাকে জানিয়েছেন যে জেলায় ইতিমধ্যে কিন্তু 2100 পুকুর খামারিরা রয়েছেন যেখানে কিন্তু 2 কোটি পোনা মাছ অবমুক্ত করা হয়েছিল। ফলে কিন্তু বন্যার কারণে কিন্তু হাওড় পুকুরে একাকার হয়ে এই মাছগুলো পোনা মাছগুলো কিন্তু হাওড়ে ভেসে গেছে। ফলে কিন্তু মৎস্য খামার পরিমাণটা হবে প্রায় 5 কোটি টাকা। তো বন্যা বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকার ফলে কিন্তু মানুষজনের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। আপনি নিশ্চয়ই জানেন যে 2022 সালের যে অকাল বন্যা হয়েছিল, এই যে স্মরণকালের ভয়াবহ বন্যা ছিল, ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সেটিও বিচ্ছিন্ন থাকার ফলে কিন্তু কয়েক লক্ষ মানুষ মোটামুটি নিচু এলাকার কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। তো তার সরকারের তরফ থেকে দেওয়ার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো মার্জিয়া তিশা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মার্জিয়া। শেখর, আপনাকে ধন্যবাদ। বছর ঘুরে আবারও এসেছে ঈদ, তবে কোরবানির মাংসের সন্ধানেই কেটেছে বস্তিবাসীর ঈদ। ঈদের দিন মাংস খেতে না পারলেও বস্তির প্রতিটি ঘরেই উনুনেই হয়েছে মাংস ভর্তি করাই। তবে আনন্দ নেই কারো মনে, একরাশ হতাশা নিয়েই কেটেছে তাদের ঈদ। তথাকথিত কোরবানি নিয়ে অনেক ক্ষোভ বস্তিবাসীর। সেসব সুবিধা বঞ্চিত মানুষের কথাই জানাচ্ছেন মনিরুল ইসলাম। বৈষম্যের বেড়াজালে বন্দী বস্তিবাসীর জীবন। সময়ের নিয়মে বছর ঘুরে আসে ঈদ। না থাক অধিকার, না হোক সুপ্রসন্ন ভাগ্য, ঈদের আনন্দ খুঁজতে তো আর বাধা নেই। তাই তো ঈদের সময়টাতেও এদের মেলে না এক দণ্ড অবসর। ব্যস্ততার মধ্যেই কাটে তাদের ঈদ দিন। আগারগাঁও বস্তিতে দেখা গেল প্রতিটি ঘরেই উনুন জ্বলছে, তাতে বসানো গোস্ত, চারিদিকে মশলা মেশানো গোস্তের ঘ্রাণ। ঈদের দিন বাড়ি বাড়ি থেকে যা এসেছে তারই রান্নার যোগ্য চলছে বস্তিতে। তবে উচ্চবিত্তদের কোরবানির মাংস বন্টন নিয়েও প্রশ্ন তুললেন অনেকেই। গরিবের হক আদায় না করে মাংস ফ্রিজ ভর্তি করারও অভিযোগ করলেন কেউ কেউ। এক টুকরা দিলে হয় না, একজন মানুষের নিচের পক্ষে এক পা মানুষ দিলে, মাংস দিলে আলু দিয়ে 2-3 জন মানুষ মিলে খেতে পারে। আল্লাহর দরবারে তো মনে করেন এটা কুরবানি দেওয়া গরিবের জন্য যায় না। তো এই যে কালকে একটা দিন তো সবাই তো আমরা গরিব বস্তিতে যদি আসি কম বেশ সবাই তো ঘুরে আইসি পাইছি না, এই যে এখন আবার বাইরেছি। আর ঈদের দিন মাংস কাটার কাজ করেছেন পুরুষরা, তাই আজ একটু আয়েশ করেই রান্না দেখছেন তারা। কেউ রয়েছেন শুয়ে বসে। বাবা গরিব মানুষ, কাজটা তো করা লাগে, সারাদিন কাজ করছি, গরু টরু সিলাইলাম, সিলাই সন্ধ্যার দিকে আসছি বাসায় তত মনে করেন ওই খাওয়া দাওয়া করছি রাতের 12টা-1টা বাজে। গরু টরু বাড়াইছি, তারপরে গাড়ি ঘোড়া চালাইছি, এই অবস্থা আছে। অনেকেই নিজেরাই ভাগাভাগি করে দিচ্ছেন কোরবানি, আর এই আনন্দের সীমানা যেন অসীম। আমি আল্লাহর রাস্তায় কোরবানি দান করছি, 10 জনের দিয়া হেল্পার খাম। ঈদ যেন এমনই, দুঃখ কষ্ট আর বঞ্চনাও যেখানে বাধা হতে পারে না, তারই প্রমাণ এসব মানুষের হাসি মুখ। স্বাভাবিক জীবনের অধিকার বঞ্চিত বস্তিবাসীর হৃদয়ে বঞ্চনার ক্ষত থেকেই যায় সবসময়। কিন্তু ঈদ এলে অন্য সবার মতো তাদের হৃদয়কেও আনন্দ দোলা দেয়। আছে অনেক ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার মধ্যেই তারা খুঁজে ফেরেন ঈদ আনন্দ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, 9 জনের মরদেহ উদ্ধার। সিলেট সুনামগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, সীমাহীন দুর্ভোগে লাখো মানুষ। সম্পদ অর্জনের প্রতিযোগিতায় জনপ্রতিনিধিরা কোণঠাসা কৃষক, বঞ্চিত শিক্ষক, 60% ব্যবসায়ীদের দখলে, বলছে টিআইবি। সড়কে বিশৃঙ্খলা, ময়লার ভাগাড়, বর্জ্য অপসারণে অব্যবস্থাপনায় ক্লিন সিটির মূল সমস্যা। বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা। এবং কোরবানির পশুর চামড়া কেনা বেচায় চলছে নৈরাজ্য, গরুর চামড়া বিক্রি হচ্ছে পানির দামে। ভারতে চামড়া পাচারের শঙ্কায় ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ বিকেল 5:30টায়।
এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।